হ্যাঁ, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে ক্লিয়ারলি। আচ্ছা, আজকে আমি যে পাইল ফাউন্ডেশনের অংশ শুরু করব। এইগুলি আসলে আহ, আহ, আগে যেভাবে দেওয়া হয়েছে ক্লাস নোট, এইভাবে প্রিপেয়ার করাও অনেক সময় লাগবে, বিকজ এই কোর্স আমাকে ফর দি ফার্স্ট টাইম নিতে হচ্ছে। তো আর ওইভাবে তৈরি করে অনেক ম্যাটেরিয়াল বাদও পড়ে যাবে, তো ফলে কিছু অংশ ওইভাবে হবে, কিছু অংশ হয়তো বা বইয়ের অংশ আমি দিয়ে দিব, তোমরা পড়বা আর কি। হ্যাঁ, আর জিস্ট অংশগুলি আমি হয়তো দেখাবো আর কি। হ্যাঁ, বাট কিছু তোমাকে পড়া লাগবেও আর কি। একদম ইন টু টু এখানে হয়তো পড়ানো যাবে না, আমি হয়তো মেজর পার্ট গুলি দেখিয়ে যাবো আর কি। যেমন আজকে হয়তো আমি করিই নেই আপলোড এখনো। আহ আগামী 2 ক্লাসেরটা আহ যেমন পাইল লোডের আসলে সিলেবাস অনেক বড়। আহ পড়াইলে বহু জিনিসই পড়ানো যায়, শেষ নাই আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, পড়ানোর সময় আমি বলবো কি করছি বা কিভাবে তোমাকে পড়তে হবে আর কি। হ্যাঁ, আমি এখানে চলে যাই, এটা দিয়ে হয়তো এই অংশটাও দিব। এখানে হয়তো বা দেখবে একটা বই আছে, এই যে গত ক্লাসে যেটা বলা হয়েছিল, ওই যে মুনি বুধু। এই বইটা আসলে খুবই ভালো বই, বা পুরো বইটা আমি দিতে চাই না, এত টু মাচ ডিটেইলিং। ইট উইল বি বার্ডেন ফর ইউ আর কি। হ্যাঁ, যে পেজগুলি দরকার আমি সেগুলি ইয়ে করে দিয়ে দিব আর কি। হ্যাঁ, তো এইটা মূলত আমি এখন এই বইটা হলো রিসেন্ট বই, এই বইটাই বেশি ফলো করি, তারপর হলো এইটা আর কি, মারতি। হ্যাঁ, আহ সরো, আমরা এখন ডি ফাউন্ডেশনে যাচ্ছি, যেটাকে পাইল ফাউন্ডেশন বলা হয়। শ্যালো ফাউন্ডেশন নরমালি এগুলি অলরেডি তোমরা জানো যে normally shallow foundations are used in case of small buildings or structures. Small মানে হলো বেজে ডেল সিগমা ইন্ট্রোডিউস করবে ছোট আর কি। হ্যাঁ, we are talking about del sigma always. Del sigma is the incremental pressure which will be emanating from the construction of the new building or new structure or the proposed structure, যেটার জন্য আমাদের এই ধরো সেটেলমেন্ট হিসাব, বিয়ারিং ক্যাপাসিটি হিসাব, এভরিথিং ইজ আমরা করছি আর কি। সো উই আর টকিং অ্যাবাউট ডেল সিগমা। সেটা এখানে বলছে যে এক্সিস্টিং যে স্ট্রেস আছে তো সেটা তো আছেই। হুম, তো ফলে এখানে যখনই তোমার স্মল বিল্ডিং এর লোড বা যে কোনো বিল্ডিং এর লোড বলা হবে, তুমি মাথায় রাখবা যে ইট ইজ ডেল সিগমা ইন ভার্টিক্যাল ডিরেকশন, হুইচ ক্যারি লেসার লোডস, মানে কম লোড নিবে, তার মানে স্ট্রেস লেভেল কম থাকবে, এন্ড হ্যান্স দি লোডস আর ডিসিপিটেড ইনটু দি সয়েল মাস এট মাচ লোয়ার ডেপথ। লোয়ার ডেপথ যেহেতু বিয়ারিং ক্যাপাসিটির সাথে ডেপথের সম্পর্ক আছে, সব কেসে না। যেমন ডিয়ারিং ক্যাপাসিটি অফ ক্লে অ্যান্ড অফ স্যান্ড, দুইটা কিন্তু দুই রকম। ক্লে হবে মোস্টলি ইকুয়েশন থেকে তুমি দেখবা সি এন্ড সি, কিউ এন্ড কিউ, এন্ড বি হাফ গামা এন্ড এন গামা, তিনটা এন সি এন কিউ এন গামা, তিনটা অংশ কিন্তু বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর। আমরা যখন পাইলে চলে যাব তখন এক একটা লেয়ার আইদার সি অর ফাই, কম্বাইন লেয়ার খুব কমই পাবা। যদি পাইও আমরা সেই ক্ষেত্রে হয়তোবা অন্য জিনিস দেখবো, কিন্তু মোস্টলি আইদার সি অর ফাই। ঠিক আছে, তো ফলে তিনটা এন সি এন কিউ এন গামা তিনটা কিন্তু একসাথে লাগবে না। যখন সি ইজ দেয়ার, ফাই নাই, অনলি এন সি থাকবে, এন গামা নাই হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, জিরো। আর এন কিউ তখন ওভারবার্ডিং প্রেসারের একটা ব্যাপার থাকবে। ঠিক আছে, অলওয়েজ। বাট সিটা থাকলো, তাই তো, ওই এন গামা নাই হয়ে গেল। যখন আবার সি ইকুয়াল টু জিরো, তখন কিন্তু এন সি নাই হয়ে যাবে। আবার শুধু তাই না, এন গামাও থাকা সত্ত্বেও এটাও নাই হয়ে যাবে। কারণ হলো এন গামা ইজ অ্যাসোসিয়েটেড উইথ বি, ইজ দি উইডথ অফ দি ফাউন্ডেশন। ইন কেস অফ পাই, উইডথ অফ দি ফাউন্ডেশন ইজ ভেরি নেগলিজিবল। ওইটা দিয়ে গুণ দিলে যা আসবে সেটা খুবই নেগলিজিবল, ওইটাকে আমরা বাদ দিয়ে দিব সবসময়। বুঝা গেল কি? তো ফলে ইন কেস অফ ফাই শুধু আসবে এন কিউ, ইন কেস অফ সি শুধু আসবে এন সি। ওই সময়ও এন গামাটা যেটা ওটা বাদ হয়ে যাবে, বিকজ ইট উইল কন্ট্রিবিউট ভেরি স্মল কম্পেয়ার টু সি অর কম্পেয়ার টু যে এন কিউ যেটা আছে। এই দুইটা এই জন্য
আমাদের একদিনের ফর্মুলা যেটা ছিল এগুলি একদম রিডিউসড হয়ে যাবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম এটা মাথায় রাখো। তো ফলে এনকিউ ইজ দি অ্যাসোসিয়েটেড উইথ ডেপথ, তাই না? আমি বলতেছিলাম স্যান্ডি সয়েলের জন্য থাকবে এনকিউ, গামাটা থাকতেছে না। তার মানে হলো ডেপথ ফ্যাক্টর যে অংশটা থাকবে অন্য কন্ট্রিবিউটিং দি ডেপথ ফ্যাক্টর, সেই অংশটা শুধু স্যান্ডি সয়েলের জন্য থাকবে, বিকজ ডেপথ ইনক্রিজের সাথে সাথে ফাই ইনক্রিজ হয়। কিন্তু ক্লের বেলাও সেটা থাকবে না, কারণ ক্লে সয়েলের কোয়েশন উইথ ডেপথ ইনক্রিজ হয় না, ইট ইজ ফিক্সড কনস্ট্যান্ট মোর অর লেস। ঠিক আছে? তো ফলে ক্লে সয়েলের বেলা এনকিউটাও আসবে। তো ঠিক আছে, এটা মনে রাখো। জাস্ট ফর্মুলা একদিন যা পড়ছো এটা আরো শর্টকাট হয়ে যাবে। তারপর তো সেই ফ্যাক্টর ট্যাক্টর এগুলি থাকবে, সেই ফ্যাক্টর অলওয়েজ 1। তো ফলে এনসির ভ্যালুটা চেঞ্জ হবে, এটা আমরা পরে আসতেছি। তো ফলে স্ট্রেস লেভেল কম থাকলে আমরা শ্যালো ফুটিং দিব, এটা তো বাই দিস টাইম আমরা অলরেডি বুঝতে পারছি। However, when we are considering large structures which carry heavy loads, এটা হেভি লোডস হবে, ভার্টিক্যালি লার্জ হইলে হেভি লোড হবে, ওয়্যারহাউস হলেও হেভি লোড হবে। বাট ওয়্যারহাউস আমরা অন্যভাবে ডিল করি, এখানে না আসাই ভালো। এখন দি লোডস আর ডিসিপেটেড এট গ্রেটার ডেপথ, যেহেতু শ্যালো ডেপথে দেওয়া যায় না, তার বেয়ারিং ক্যাপাসিটি কম, গ্রেটার ডেপথে দিতে হয়, হোয়ার ইউজুয়ালি দি সয়েল বেয়ারিং ক্যাপাসিটি কোয়াইট হাই, যে কারণে আমরা ডিপ ফাউন্ডেশনে যাচ্ছি আর কি। One guidance of differentiating between the shallow and deep foundation is that in case of deep foundation, the depth of foundations is more than the dimension of the structure. Usually, width is considered as the dimension. Depth তার কি জরুরি, মানে আমরা যদি স্ট্রাকচারের প্ল্যানার ডাইমেনশন চিন্তা করি, উইথ এবং লেন্থ, সেই ক্ষেত্রে উইথ হবে মিনিমাম ডাইমেনশন, সেইটার সাথে কম্পেয়ার করবো ডেপথ তার উইথের চেয়ে অনেক বেশি হবে। হ্যাঁ, তখন এটা আসলে ডিপ ফাউন্ডেশন। যেমন আমরা চিন্তা করি যে পাইলের উইথ খুবই কম, আমি যদি 1 মিটার ডায়ামিটার পাইলও দেই, হুইচ ইজ ভেরি মাচ নর্মাল ইন কেস অফ পাইল, বাট বিল্ডিং এর জন্য খুবই অ্যাবনর্মাল, এত বড় ডায়ামিটার আমরা দিইও না। তো ইভেন দো 1 মিটার, কিন্তু ধরো আমরা এটাকে ড্রাইভ করবো হয়তো 20 মিটার 25 মিটার, তো ফলে কি বলবো, ডিএফ বাই বি মোর দেন 20-30 হয়ে যাচ্ছে, বাট ইন কেস অফ বিল্ডিং এটা কখনোই হবে। ডিপ ফাউন্ডেশন আর দি ফলোইং টাইপস, আমরা জানি ডিপ ফুটিংস, পাইলস, পিয়ার্স, কেশনস, ওয়েল, এগুলি আর দিতে পারি। ডিপ ফুটিংও দিতে পারি, যেমন 3 বেসমেন্ট 4 বেসমেন্ট, এখন 6-7 বেসমেন্টও হয়। ইটস এ কাইন্ড অফ ডিপ ফুটিং। হ্যাঁ, তুমি ম্যাট দিচ্ছ বাট অনেক নিচে নিয়ে দিচ্ছ, দ্যাট ইজ দি ডিপ ফুটিং। ম্যাটারই আরেকটা নাম। বাট এইটা বুঝতে পারতেছো, এখানে তুমি 6টা 7টা 8টা যখন বেসমেন্ট দিবে, বহু ধরনের প্রিকশন নিয়েই করতে হবে, স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি অনেক ডিফিকাল্ট হবে। রিকোয়ারমেন্ট অফ ডিপ ফাউন্ডেশনস এর আমরা যেগুলি পড়বো আর কি ইন কোর্স অফ টাইম। রিকোয়ারমেন্টস অফ ডিপ ফাউন্ডেশন, classification of piles, points to be considered for choosing piles in clay, in sand, settlement of group piles, and provision of code. কোডাল প্রভিশন আমরা কিছু কিছু হাত দিব আর কি। হ্যাঁ, অত ডিটেলস আমরা যাবো না। And deep foundation requirement গুলি কি? Generally for deep foundation with load greater than 10 ton per meter square, অনেক বেশি এক্সেসিভ স্ট্রেস যখন হয়ে থাকে, তখন আমরা লোডের রেসপেক্ট বা প্রেসার রেসপেক্ট আমরা বলতে পারি এইভাবে deep foundation used. As for typical examples, in the following cases deep foundation use হয়: use vertical load with respect to the soil capacity, যেটা আগে বললাম, very weak or problematic soil, যে প্রেসার বেশি হলেই যে নিব তা তো না, উইক শ্যালো সয়েলে তো মানে শ্যালো প্রেসার, কম প্রেসারও তো হইতে পারে। যেই দোতলা একতলা দোতলা তিনতলা বিল্ডিং এর জন্য যে প্রেসার ডেল সিগমা, এটা তো অনেক কম। সেইটাও অনেক ক্ষেত্রে সাবসয়েল যদি ভেরি উইক হয়, তাইলে তো তোমাকে সেই ক্ষেত্রেও ডিপ ফাউন্ডেশনে যাইতে হবে। নট লাইক দ্যাট যে প্রেসার হাই সেই জন্য যাইতে হচ্ছে, প্রেসার হাই যাইতে হবে ই বেয়ারিং ক্যাপাসিটি বেশ ভালো হোক কম হোক বেশি হোক যাই হোক, তারপরে যাইতে হবে। কিন্তু প্রেসার যদি কম হয়, শ্যালো শ্যালো স্ট্রাকচারের জন্য, মানে লাইট স্ট্রাকচারের জন্য তোমাকে যাইতে হবে। যেমন 3-4 তলা বিল্ডিংও খুলনা রেঞ্জে রিজিয়নে নর্মাল ফুটিং এ করা ডিফিকাল্ট। হ্যাঁ, ওখানে যাদের বাড়ি ঘর দেখবে সবই ছোটখাটো বিল্ডিং, বিকজ হাই রাইজ বিল্ডিং বা হাই রাইজ কি 6-7 স্টোরির বিল্ডিংও তো হাই রাইজ না আসলে,
এগুলি ওখানে সম্ভব না পাইল ফাউন্ডেশন ছাড়া, এবং পাইল মানে অনেক লম্বা পাইল লাগে। তো ফলে ইটস এ ম্যাটার অফ রিলেটিভ স্ট্রেংথ। হ্যাঁ, সয়েল এর এডুকেট প্রেসার আছে কিনা, এন্ড হুইচ ইজ দি এডুকেট প্রেসার। এডুকেট প্রেসার কিভাবে ডিফাইন করবা? ছোট শ্যালো বিল্ডিং এর জন্য এক ধরনের এডুকেট প্রেসার, হাই রাইজ বিল্ডিং এর জন্য আরেক ধরনের এডুকেট প্রেসার। হ্যাঁ, তার মানে রিলেটিভ স্ট্রেংথ যদি কম হয় তোমাকে সেখানে যাইতে হবে শ্যালো স্ট্রাকচারের জন্য। স্ট্রাকচারস উইথ হিউজ ল্যাটারাল লোড সাচ এস ট্রান্সমিশন টাওয়ার, রিভার ক্রসিং টাওয়ার, চিমনিজ এটসেট্রা। ওই যে চিমনি মানে তোমরা দেখছো অলরেডি ব্রিকফিল্ডে চোঙ্গের মতো একটা বিরাট বড় স্ট্রাকচার থাকে, তাই না? প্রায় 8 তলা 9 তলা 80 90। নরমালি ইট ইজ রিকমেন্ডেড না বাই ল বাংলাদেশের 120 মিটারে 120 ফিটের কম চিমনি হইতে পারবে না হাইট। হ্যাঁ, 120 মানে 12 তলা বিল্ডিং। বাংলাদেশে অহরহ 70-80 ফিট দিয়ে করছে, বাট বাই ল হলো 120 ফিট। তো সেটা হলো চিমনি আর কি। সেই সব স্ট্রাকচারের নিচে আসলে পাইল দিতে হয়, কারণ এটা হলো হাইলি কনসেন্ট্রেটেড লোড। দ্যাট লোড ইজ ভেরি ইনসিগনিফিকেন্ট কম্পেয়ার টু পাইল ক্যাপাসিটি অফ ভার্টিক্যাল ক্যাপাসিটি অফ এ পাইল। বাট ওই যে স্ট্রাকচারের উপর যে উইন্ড এফেক্ট ইন কেস অফ যেটা বললাম চিমনি, আর ট্রান্সমিশন টাওয়ারের বেলা হলো যে কর্ডের এফেক্ট, এই যে তার যে তারের সাথে কানেক্টেড থাকে, তার যে নিজস্ব ওজনে সে তাকে পুল করছে, এই যে ল্যাটারাল লোড, এইগুলির ল্যাটারাল লোডের জন্য যে মোমেন্ট আসবে নিচে পাইলে, ইট ইজ ভেরি মাচ হিউজ। সেই মোমেন্ট নেয়ার ক্যাপাসিটি থাকে না। তো ইন ইন দি কেস অফ ল্যাটারাল লোডস, মানে ল্যাটারাল লোডস ইজ সিগনিফিক্যান্ট কম্পেয়ার টু দি ভার্টিক্যাল লোড। হ্যাঁ, ভার্টিক্যাল লোড ইজ মানে ইনসিগনিফিক্যান্ট। তো ফলে ওই ল্যাটারাল লোড নেওয়ার জন্য সামহাও তোমাকে মোমেন্ট ক্যাপাসিটি দিতে হবে থ্রু দিস সেকশন অফ এ পাইল। তো পাইলের ডায়ামিটার বাড়াইতে হয়, অথবা তুমি একটা গ্রিড আকারে পাইল দিবা, অনেকগুলি পাইল দিয়ে তার মোমেন্টাম বাড়াবা, সেইভাবে করতে হবে পাইল ক্যাপাসিটি। সেইখানে তোমার পাইল লাগবেই আর কি। হ্যাঁ, ফুটিং এ দেওয়া যাবে না কেন? ফুটিং দিলে যে তোমার মোমেন্ট আসবে, মোমেন্টের জন্য যে স্ট্রেস আসবে বিলো দি ফুটিং, সাম পার্টে আসবে কম্প্রেশন, সাম পার্টে টেনশন, যেটা আমরা আগে পড়ছি। এটা মোমেন্টের জন্য হবে বা ল্যাটারাল লোডের জন্য হবে। তো সেই টেনশন সয়েল নিতে পারবে না, টেনশন রেজিস্ট করার জন্য তোমাকে পাইল দিতেই হবে। তো ফলে মোমেন্ট আসলে ল্যাটারাল লোড ইজ এ কাইন্ড অফ মোমেন্ট। অফশোর রিভারাইন স্ট্রাকচারস উইথ সাবস্টেন্সিয়াল স্কাওয়ার ডেপথ, এটার সাথেই যায়। এই ল্যাটারাল লোডই হয় আসলে অফশোর এবং রিভারাইন স্ট্রাকচারস। নদী পাশে যেসব স্ট্রাকচার গুলি হয়, রিটেনিং ওয়াল গুলি হয় নদীর থেকে রক্ষা করার জন্য। নদীর ভিতরেই আমরা জেটি বানাচ্ছি, রিটেনিং ওয়ালও পাইল দিতে হচ্ছে। অল দিস থিংস আর টেকিং কেয়ার অফ লট অফ ল্যাটারাল লোডস। হ্যাঁ, জেটির মধ্যে এসে শিপ এসে ধাক্কা দিতে পারে। নরমালি শিপ ধাক্কা দেওয়ার কথা না, শিপ স্পিড কমিয়ে জিরো করে ফেলা হয়, তারপরে একটা টাক বোট দিয়ে অন্য আরেকটা ছোট বোট দিয়ে এটাকে টেনে টেনে পারে নিয়ে আসা হয়। কারণ হলো তার যদি স্পিড থাকে, কন্ট্রোল আসলে করতে পারবে না। ইভেন এ ভেরি স্মল ফিউ সেন্টিমিটার ভেলোসিটি ইজ সাফিসিয়েন্ট টু ড্যামেজ দি হোল জেটি। হ্যাঁ, তো জেটি ইজ নেভার কনস্ট্রাক্টেড ফর দি সাম ইভেন ভেরি স্মল ভেলোসিটি অফ শিপ, যেটা এসে সেটা ধাক্কা দিবে, এটার জন্য ডিজাইন করা হয় না। করা হয় ভেরি ইনসিগনিফিক্যান্ট, সে 20 সেন্টিমিটার, তো সাপোজ 12 to 10 to 15 সেন্টিমিটার পার মিনিট বোধ হয়, ভুলে গেছি। এরকম একটা স্পিডের জন্য ডিজাইন করা হয় এগুলি। এটা মাথায় খেয়াল রাখবে। এই জন্য দেখবা এই যে যখন কি যেন বলা হয়, মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে হুঁশিয়ারি সংকেতগুলি 3 4 5 6 লেভেলে যখন বাড়তে থাকে, তখন অফশোর থেকে সব শিপগুলি দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কারণ হলো তার যে বাতাসের স্পিডে যে জেটিতে ধাক্কা দিবে, জেটি সব স্ম্যাশ হয়ে যাবে, সেই জন্য সরিয়ে ডিপে নিয়ে যাওয়া হয়। ফর ফিল্ডস হ্যাভিং ভেরি লার্জ ডেপথ, আমরা অনেক ক্ষেত্রে ল্যান্ড রিক্লেমেশন করার সময় লো লাইং ল্যান্ডকে রিক্লেম করা হয়, উঁচু করে ফেলা হয় 5 মিটার 7 মিটার 8 মিটার অনেক। হ্যাঁ, যেমন ধরো মিরেশ্বরাই কোস্টাল বেল্টে এখন যেমন ইপিজেড হচ্ছে, সেখানে ফিল্ড 6-7 মিটার পর্যন্ত ফিলিং আছে। ইভেন আমাদের কাছে বসুন্ধরাতেও কয়েক মিটার, সেভারাল মিটার ফিলিং আছে। তো এই যে ফিল্ড ডেপথ ফিলিং করার সময় নরমালি এই হিউজ ফিলিং হাইড্রোলিক ফিল দিয়ে করা হয়। হাইড্রোলিক ফিল মানে নো কন্ট্রোল, মানে ফিলও কন্ট্রোল নাই। তারপরে ডিউরিং দি প্রসেস অফ ফিলিং তখনও কন্ট্রোল নাই, ডেন্সিটির কোনো
তোয়াক্কা করা হয় না, করা সম্ভব না, লেয়ার বাই লেয়ার কম্প্যাকশন তখন করা হয় না। তো ফলে ফিল করে ফেলা হয় প্রথমে, তারপরে কম্প্যাকশন করা লাগবে, এরকম একটা ব্যাপার। কম্প্যাকশন করা এত সহজ না তখন। তো ফলে ইন দ্যাট কেস ইউ হ্যাভ নো আদার অপশন বাট প্রোভাইডিং দি ফাউন্ডেশন। আপলিফট সিচুয়েশনস, আপলিফট সিচুয়েশন ল্যাটারাল লোডের বেলায় আপলিফট হবে, বুয়েন্সি ফোর্স হিউজ থাকলে আপলিফট হইতে পারে। হয়তো ভার্টিক্যাল লোডের চেয়ে বুয়েন্সি ফোর্স অনেক সিগনিফিক্যান্ট, যেমন ধরো ড্রাই ডকের বেলা, ড্রাই ডক প্রায় ধরো 5 মিটার হাইটের হয়ে থাকে, শিপটা ড্রাই ডকের ভিতর ঢুকিয়ে দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া হয়, অ্যাক্সেস চ্যানেলটা বন্ধ করে ভিতর দেওয়া, ভিতর থেকে পানিকে ড্রাই আউট করে দেওয়া হয়। পানি তুমি ড্রাই আউট করে দিলা, পুরো স্ট্রাকচার তো পানির নিচেই আছে। তো ফলে এটার উপরে যে আপওয়ার্ড প্রেসার হবে বিকজ অফ দ্য বুয়েন্সি, এটা নেয়ার ক্যাপাসিটি নাই, থাকে না মোস্ট কেসেসে। ওইভাবে ডিজাইন করা হয় না, ডিজাইন করা যায়, তোমার তখন থিকনেস অফ দি তোমার ডকইয়ার্ড হিউজ হবে, তার হয়তো বা বেইজের নিচে যে র্যাফট দেওয়া হয়, র্যাফট হয়তো 5-7 ফিটের, ইভেন মোর, হয়তো 2 মিটার থিকনেসের হবে। ইভেন দো যদি দেখাই যাচ্ছে যে এটা সেলফ ওয়েটে নিতে পারছে, তারপরেও পাইল দিতে হবে। পরে এই জাতীয় আপলিফট সিচুয়েশন তোমার লাগবে। আরেকটা এই শুনতে পাচ্ছ কিনা? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আর এক্সপান্সিভ জোন মানে হলো যে দি সয়েল ইজ এক্সপান্সিভ। হ্যাঁ, সয়েল ইজ এক্সপান্সিভ মানে কি, যে পানি পেলে সেটা ফুলে উঠবে, ফুলে উঠলে উপরে কি হবে, তার উপরে যে শ্যালো স্ট্রাকচার আছে তাকে উপর দিকে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে যেমন ধরো তার একটা নিজস্ব পটেনশিয়ালে ধাক্কা দিবে, তাই তো, তার একটা নিজস্ব স্ট্রেস আছে, হুইচ ইজ কল্ড সোয়েলিং পটেনশিয়াল, যেটা তো টার্মটা তোমরা অবশ্য জানো। এটা ক্লেতে হয়, বিশেষ করে গাজীপুরের দিকে যে ক্লে, শ্রীপুরের দিকে, ওখানে পানি হলে এটা ফুলে উঠে, ফুলে ওঠার ফলে কি হয়, উপরে যে লাইট স্ট্রাকচার থাকে তার যে পটেনশিয়াল স্ট্রেংথ অফ দি ফুলে উঠা সোয়েলিং, এই স্ট্রেংথের চেয়ে যদি স্ট্রাকচারের ডেড লোড কম হয়, তাহলে কি হবে, সে এখানে এক্সপানশন হবে। যেমন রিটেনিং ওয়ালগুলি তার সেলফ ওয়েট নাই, সয়েল যদি এক্সপান্সিভ হয় নিচে, রিটেনিং ওয়ালকে ফাটিয়ে ফেলবে, একতলা দোতলা বিল্ডিং কে ফাটিয়ে ফেলবে। দেখবো ওইসব এলাকাতে অনেক একতলা দোতলা বিল্ডিং একদম ডায়াগোনালি ক্র্যাক। এগুলো যদি দেখো সিগনিফিকেন্টলি, তখন বুঝবা ওখানে এক্সপান্সিভ সয়েল, এটাকে রাখা যাচ্ছে না, এই কারণে এটা হচ্ছে। তো ফলে ওখানে তোমাকে পাইল দিতে হয় টু অ্যাভয়েড দি এই এক্সপেনশন আর কি, তার মানে সোয়েলিং পটেনশিয়ালকে অ্যাভয়েড করার জন্য। বাট ফর হেভি স্ট্রাকচার এক্সপেন্সিভ সয়েল কিছুই করতে পারবে না, কারণ তার যেহেতু তার সেলফ ওয়েট অনেক বেশি। areas, urban areas for future large or huge construction near the existing building হলো তোমার ধরো অথবা পাশের বিল্ডিং, তুমি যখন হয়তো শ্যালো ফাউন্ডেশন দেওয়া যায়, তুমি র্যাফট বানাবা, র্যাফট হয়তো বা 20 ফিট নিচে দিবা, তোমাকে তো খুঁজ নিতে হবে পাশের বিল্ডিং এর ফাউন্ডেশন কোথায় আছে। সেটা তার অস্থায়ী হোক আর যাই হোক, তুমি বলতে পারবে না ভাই আপনারটা তো অস্থায়ী, আমি আপনারটা ভাঙলে অসুবিধা নেই, বলতে পারবে না, ও কেস করে দিবে। তো ফলে তোমাকে তারটাকে ইনটেক্ট রেখেই করতে হবে। তো ফলে তোমার সেই মানে সুবিধা থাকলেও, অ্যাডভান্টেজ থাকলেও, সামটাইমস আমাদেরকে পাইল ফাউন্ডেশনে যাইতে হয় ওই পাশের স্ট্রাকচারকে রক্ষা করার জন্য। যেমন ধরো জাস্ট রিটেনিং স্ট্রাকচার আমরা চারিদিকে দিচ্ছি, সেইটাও ওইরকম কারণে, যে পাশের বিল্ডিং কে রক্ষা করার জন্য। পাইলের ক্লাসিফিকেশন বিভিন্ন ভাবে হইতে পারে, এটা বিভিন্ন নামেও তোমরা দেখবা বেসড অন ম্যাটেরিয়াল, যেমন টিম্বার পাইল, স্টিল পাইল গুলি এইচ পাইল হয়, আই পাইল যেটা আই এর মতো যেটা, এটাকে এইচ পাইল বলা, আই জয়েস টাইপ যেগুলি আর কি। কংক্রিট পাইলস, স্টিল পাইল অবশ্য সার্কুলারও হয়ে থাকে, হলো সার্কুলার। কংক্রিট পাইল তো বিভিন্ন রকম হয়, দেখছো তোমরা, স্কয়ার হয়, সার্কুলার হয়, তারপরে হইতে পারে ভিতরে সার্কুলার বাট হলো, সেটাও হইতে পারে। কম্পোজিট পাইলস স্টিল এবং কংক্রিট দুটো মিলিয়ে হইতে পারে। এই যে হলো পাইলগুলি আসলে কম্পোজিট পাইল। হলো পাইল মানে যেটা হলো প্রিস্টেস্ট কংক্রিট হলো পাইল, যেগুলি কংক্রিট হলো পাইল প্রিস্টেস্ট হতে পারে, নন প্রিস্টেস্ট হতে পারে, দুই ক্ষেত্রেই এটা কম্পোজিট। প্রিস্টেস্ট হলে নরমালি হাই স্ট্রেংথ কংক্রিট পাইল হয়ে থাকে আর কি, সেটাকে বলে পিএইচসি পাইল, প্রিস্টেস্ট হাই স্ট্রেংথ কংক্রিট পাইল, পিএইচসি। এগুলি নরমালি হলো পাইল, এগুলি নরমালি ইউজ করা হয় যেখানে হিউজ মুভমেন্ট দরকার, এই যেটা বললাম ল্যাটারাল লোড অথবা মুভমেন্ট অনেক বেশি, স্পেশালি অফশোর স্ট্রাকচারে, যেইখানে তোমার বোর্ড পাইল টাইল এগুলি করা ঝামেলা আছে, সিজন মানে একই দিনে ওয়াটার লেভেলের ভেরিয়েশন হয়, অনেক অনেক মোটা পাইল দিতে হয়।
তখন বেটার হলো তোমাকে প্রিস্টেস পিএইচসি পাইল বানিয়ে সেটাকে টাইপ করে ফেলা আর কি। হ্যাঁ, তো সেটাই করা হয় আসলে অফশোর স্ট্রাকচারে, জেটি কনস্ট্রাকশন, ব্রিজ কনস্ট্রাকশনও এটা করা যেতে পারে, বাইরে ওয়াইডলি ইউজ হয়, আমাদের দেশে ইউজ শুরু হয়েছে, বাট দিস পাইলস আর ভেরি এক্সপেন্সিভ। বেসড অন মেথড অফ ইনস্টলেশন মেথডে আমরা বলতে পারি ড্রিভেন পাইলস দুই রকম হতে পারে, প্রি কাস্ট আর একটা কাস্ট ইন সিটু, দুই ধরনের ড্রিভেন পাইলই হতে পারে। প্রি কাস্টটা পুরোটাই উপরে বানানো হয় হরিজন্টালি, তারপরে সেটাকে স্ট্রেংথ গেইন করার পর হুক করে আপরাইট এটাকে খাড়া করা হয়, আপরাইট করা হয়, দেন ডেজিগনেটেড লোকেশন নিয়ে যাওয়া হয় ক্রেনে, তারপরে তাকে লোডিং দিয়ে অথবা প্রেসার পুশ লোড অথবা ভাইব্রেশন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। আরেকটা হতে পারে কাস্টিং সিটু প্রিকাস্ট হতে পারে, এই ক্ষেত্রে হলো একটা শ্যাফট আগেই ঢুকিয়ে দেওয়া হয় স্টিল বা তারপরে তার ভিতর দিয়ে কাস্টিং করা হয়। বোর্ড পাইল হোলটা আগে করা হয়, বোর্ড পাইলও বলা হয়, আবার ড্রিল শ্যাফট পাইলও বলা হয়। ড্রিলটা করা হয় আগে, হোলটা আগে করে ফেলা হয়, তারপরে কাস্টিং করা হয় তার ভিতরে। বেসড অন লার্জ ডিগ্রি অফ ডিস্টারবেন্সেরও সেক্ষেত্রে নাম আছে পাইলের, যেমন লার্জ ডিসপ্লেসমেন্ট পাইল আমরা বলি সেটাকে ড্রিভেন পাইল অলওয়েজ, স্মল অর নো ডিসপ্লেসমেন্ট পাইল বলা হয়, সেটা হলো নরমালি বোর্ড পাইল। সুতরাং এখান থেকে এখানে আসতেছে ড্রিভেন পাইল, যেহেতু একটা ম্যাটেরিয়াল তুমি তৈরি করে ফেলছো, একটা পাইল, তার একটা সলিড ভলিউম আছে, এটা সয়েলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ, সয়েলকে সে পুশ করবে ল্যাটারালি এবং ভার্টিক্যালি, পুশ করেই সে এটা ঢুকবে, সুতরাং লার্জ ডিসপ্লেসমেন্ট হবে ইন দি সয়েল। হোয়াট ইজ দি মিনিং অফ দিস লার্জ ডিসপ্লেসমেন্ট? সয়েলের যে ইনট্যাক্ট তুমি যা ডেনসিটি আগে যা চিন্তা করছো, ইট উইল বি ভেরি মাচ চেঞ্জ। হ্যাঁ, আমরা হয়তো পাইল কি জানি বলে সয়েল ইনভেস্টিগেশন অনেক কিছুই করলাম, করার পরে এইটার ফলে লার্জ ডিসপ্লেসমেন্টের ফলে অনেক কিছু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, অনেক কিছু ভালো হলো, অনেক কিছু খারাপ হলো। খারাপ কিভাবে হলো আমরা পরে দেখতেছি। স্মল ডিসপ্লেসমেন্টের বেলায় একেবারে ইনট্যাক্ট যে সয়েল থাকতেছে তা না, তুমি যখন বোর হোলটা করছো তখন সয়েলের 12টা বাজিয়ে দিচ্ছ, তার যে ইন্টারনাল ফেব্রিক এট দি ভিসিনিটি এরিয়া অফ দি হোল, যে অংশটাই ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডিরাইভিং ক্যাপাসিটি অফ দি পাইল, সেই অংশটাকেই আসলে ড্যামেজ করে ফেলা হয় বা চেঞ্জ করে ফেলা হয় প্রপার্টি। তো দুই ক্ষেত্রেই সয়েলের 12টা বাজবে বা সিগনিফিকেন্ট চেঞ্জ হবে তার বিহেভিয়ার, যেটা তুমি আগে এই যে কি বলবো বোরিং করে সয়েল ইনভেস্টিগেশন করে তুমি যেই রিপোর্ট নিয়ে বসে আছো, সেই রিপোর্টের ইন্টারপ্রিটেশন শুড বি ডিফারেন্ট ইফ ইউ কনসিডার দিস থিং। এটা তোমাকে কনসিডার করতেই হবে। বেসড অন ফাংশনালিটি, কোন পাইল কিভাবে পারফর্ম করছে ইন দি অ্যাকচুয়াল ফিল্ড আন্ডার দি স্ট্রাকচার, সেটার উপর বেস করে আমরা পাইলের নামকরণ করে থাকি বিভিন্ন সময়। এতগুলি দরকার কেন? বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা টার্মগুলি ইউজ করি, সেই জন্য তুমি দেখে যেন বিবৃতি না যাও। হ্যাঁ বলো। স্যার মানে একটা পাইলকে যখন আমরা মাটিতে ড্রাইভ করি, তখন তো এই পাইলটা একটু ল্যাটারালিও মুভ করে যখন ভাইব্রেশন দেওয়া হয়, তখন স্যার মাটিটা কিভাবে পাইলটাকে আটকে ধরে থাকে, মানে রেজিস্ট্যান্সটা কিভাবে পায় পাইলটা? মাটিটা তো সরেই যায়। সরে ল্যাটারালি ডিসপ্লেস হচ্ছে, ভাইব্রেশন দিলে ল্যাটারালি হবে আর কি, দিয়ে দিয়ে আমি তো তাকে সয়েলকে ড্যামেজ করেই ঢুকাচ্ছি, ঢুকানোর ছাড়া উপায় নাই। এখন ঢুকানোর পর ক্যাপাসিটিটা কি থাকবে? তোমার কথা হলো যে ডিস্টারবেন্সের ফলে একটা হলো আমাকে পাইল দিতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, আমরা তো সারেন্ডার, আমার অন্য নো আদার অপশন ইজ লেফট, পাইল দিতে হবে। দেওয়ার ফলে সয়েলের যে ডিস্টারবেন্স হচ্ছে সেইটা কতটুকু সিগনিফিকেন্ট, আমি তো বললাম আগে কিছুটা ডিস্টারবেন্স হবে, ডিস্টারবেন্সের ফলে কিছু হবে ভালো এফেক্ট, কিছু হবে খারাপ এফেক্ট। যেমন ধরো লুজ সয়েলে তুমি যখন পাইল ঢুকাচ্ছ, সেটা কম্পেক্ট করে ফেলবে আশেপাশের এলাকা। আগে ছিল 528 ডিগ্রি, তখন ডেফিনেটলি 535 হয়ে যাবে, তুমি তো সয়েল ম্যাটেরিয়াল ঢুকেই দিচ্ছ, তাই তো? স্ট্রাকচার নষ্ট হচ্ছে, কিন্তু এট দি এন্ড স্যান্ড তো কম্প্যাক্টেড হয়ে যাচ্ছে। আবার আমি যদি ড্যান্স স্যান্ডে ঢুকাবো, ড্যান্স স্যান্ডের যে স্ট্রাকচার তার তো জায়গাই ছিল না, তুমি তারপরে ঢুকাচ্ছ, তার যে ফাই ছিল সেটা কিছুটা ড্যামেজ হয়ে যাবে। আচ্ছা, আবার ক্লের মধ্যে যখন দিবা, ক্লের যে সি ছিল, সি তো পুরোপুরি ড্যামেজ, রিমোল্ডেড হয়ে যাবে। তারপরেও সেই জন্য এইটা যখন গেল, তখন তার অনেক কিছুই নষ্ট হয়ে যায়, বাট উইথ টাইম এটা আবার গেইন করে। তখন হচ্ছে কি সয়েল এবং পাইল একটা নতুন ম্যাটেরিয়াল গেল, তার সাথে তো আসলে কন্ট্যাক্টটা ছিলই না, নতুন করে কন্ট্যাক্ট হবে। এই জন্য 4-5 সপ্তাহ পরে আমরা লোড টেস্ট গুলি করি, যেন কন্ট্যাক্টটা আবার এস্টাবলিশ হয়। বুঝতে পারছো? জি স্যার। তো ড্যামেজ হবে আবার রিগেইনও করে।
তোমরা টার্ম ইন কেস অফ ক্লেতেই বেশি হওয়ার কথা। ক্লের একটা টার্ম তোমরা অলরেডি পড়ছো, থিক্সোট্রপি। পড়ছো কি, নাম শুনছো? THIXO TRO PY, থিক্সোট্রপি মানে হলো ক্লের ডিস্টারবেন্সের ফলে তার স্ট্রেংথ ড্যামেজ হয়ে যাবে, অনেক কমে যাবে, বাট উইথ টাইম এটা আবার রিগেইন করবে, বিকজ কোহেশনটা সে আবার এস্টাবলিশ করে তার অন্য ম্যাটেরিয়ালের সাথে আর কি, হ্যাঁ, অন্য ক্লে ম্যাটেরিয়ালের সাথে বা রিনিউড সার্কামস্টেন্সের সাথে এটা আবার গেইন করে। দ্যাট ইজ কল্ড থিক্সোট্রপি। যে ক্যাপাসিটি ক্লের আছে আর কি, বেসড অন ফাংশনালিটি পাইলে আমরা নামকরণ করতে পারি ফ্রিকশন পাইল, ফ্লোটিং পাইল। ফ্রিকশন পাইলটা কি, যে আগে বলে নেই, তোমাদের পরের কথা আগে অনেক কিছু বলতে হচ্ছে, যে পাইল তার ক্যাপাসিটি ডিরাইভ করে দুইটা পার্ট দিয়ে। একটা হলো পাইলের একটা অংশ হলো শ্যাফট, অল সারাউন্ডেড বাই ক্লে অর স্যান্ড পার্টিকেল, তাই তো? একটা শ্যাফটের চারিদিকে একটা বড় পাইল, 20 মিটার পাইল, তার এন্ড এতক্ষণ বেয়ারিং ক্যাপাসিটি যেটা পড়ছো সেটা হলো তার প্যাডেস্টালটার এরিয়া, তাই তো? ফুটিং এর প্যাডেস্টাল এরিয়া। এন্ড পাইলের প্যাডেস্টালটা কত, তার ডায়ামিটার ওইখানে যে এরিয়াটা সেটা কত, π/4 ডি স্কয়ার, হুইচ ইজ ভেরি স্মল কম্পেয়ার টু এ ফুটিং। তো সেটা একটা অংশ, সেটা দিচ্ছে ফুটিং এর মতো বেয়ারিং ক্যাপাসিটি, হুইচ ইজ কল্ড এন্ড বেয়ারিং। ফুটিং এর মতোই দিবে, সিএনসি অথবা কিউ আসবে এখানে, আইসে এরিয়া অফ দি ফুটিং দিয়ে গুণ দিতে হবে, সেটা হলো এন্ড বেয়ারিং। তো পাইলের ক্যাপাসিটির একটা বড় অংশ আসবে এন্ড বেয়ারিং থেকে, আরেকটা অংশ আসবে চারিদিকে যে স্যান্ড অথবা ক্লে তাকে ঘিরে রাখছে, তার টাচে আছে, তুমি যখন তাকে ড্রাইভ করার চেষ্টা করবা, লোড দেওয়ার চেষ্টা করবা, তখন সে কন্টাক্ট অ্যাভয়েড করার চেষ্টা করবে, তাই তো? কন্ট্রাক্টটা ছিঁড়ে চলে যাওয়ার চেষ্টা করবে, তাই তো? পাইল ড্রাইভিং এর সময় তাই আমরা করি, কন্ট্রাক্ট ছিঁড়ে ঢুকাই দিই, তাই না? সেটাই কিন্তু করি। তার মানে তাকে ফেল করাই, তার যে ফ্রিকশন ছিল, এন্ড বেয়ারিং ছিল, সেটাকে ফেল করাইয়া পাইলকে ঢুকাই দিচ্ছি। পাইল ঢুকাচ্ছি, সয়েলকে ফেল করাই আবার এক্সপেক্ট করতেছি সে আমরাকে ফেল করাকে রেজিস্ট করবে, তাই তো? ব্যাপারটা কিন্তু এইটাই। তো ফ্রিকশন পাইল হলো যে পাইলের যে দুই পার্ট থেকে বেয়ারিং ক্যাপাসিটি আসছে, একটা হলো ফ্রিকশন থেকে, এই যে সারাউন্ডেড এরিয়া π/dl যে এরিয়া, এটার সাথে কোহেশন অথবা ইন্টারনাল অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, সেটা একটা পার্ট, আর এসে একটা লোড ক্যাপাসিটি দিবে। তো ফলে দুইটা পার্ট, একটা হলো QF ডিরাইভ ফ্রম ফ্রিকশন, আর একটা QU ফ্রম এন্ড বেয়ারিং, এই দুইটা যোগ করে হবে আলটিমেট ক্যাপাসিটি। এখন এই দুইটার মধ্যে মেজর পার্টি যদি হয়ে যায় থাকে ফ্রিকশন, এন্ড বেয়ারিং খুবই কম হয়ে থাকে, এটাকে বলা হবে ফ্রিকশন পার্ট। ঠিক আছে? এখন আমরা দুই কম্পোনেন্টের মধ্যে রিলেটিভ ব্যাপারে চলে গেলাম আর কি। ফ্লোটিং পাইল ইজ এ কাইন্ড অফ ফ্রিকশন পাইল, তার মানে এন্ড বেয়ারিং খুবই কম, নেগলিজিবল। আমরা ধরে নিচ্ছি পাইল আসলে এন্ড বেয়ারিং 10%-এরই কম হওয়াতে টোটাল ক্যাপাসিটিতে নরমালি 15% এর কম হলেই আমরা এটাকে বাদ দিয়ে দিই, নেগলেক্ট করি, যে এটা আসলে প্রয়োজন নাই, ভেরি মাচ সাসেপ্টেবল, এটা কন্ট্রিবিউটও করবে না, এটা কন্ট্রিবিউট করলেও কিছু আসেও যায়। ঠিক আছে? তখন এটাকে ডিসরিগার্ড করি। ডিসরিগার্ড করার মানে হলো ডিসরিগার্ড করার জন্যই না, আমরা তখন এন্ড সাপোর্ট ভালো একটা লেয়ার খুঁজি না কেন? এটার একটা বাস্তবসম্মত কারণ আছে। কারণ হলো এত ডিপে তার এন্ড লেয়ার এটা ফিজিবল না, সুতরাং ডিসরিগার্ডিং। যেমন বারবার বলি খুলনা রিজিয়নের কথা, ওখানে যদি পাইল দাও দেখবা 200-150 মিটার 150 ফিট পাইল লাগবে, 200 ফিট পাইল লাগবে। একটা 6 তলা বিল্ডিং 4 তলা বিল্ডিং এ 200 ফিট পাইল দিলে আর বিল্ডিং করা লাগবে না, ওখানে বলবো জমি বেচে দিয়ে আমি অন্যখানে চলে যাই। ঠিক আছে? সেটা অ্যাভয়েড করার জন্য ওকে ফাইন ডিসরিগার্ড দি 200 ফিট, আমি ঠিক আছে 50 ফিটই দিব, যে ক্যাপাসিটি আসে ফ্রম দি ফ্রিকশন, দ্যাট পাইল ইজ কল্ড ফ্রিকশন পাইল। এবং যেহেতু এখানে অন্য কোনো নাই, এন্ড বেয়ারিং নাই, এটা ঝুলেই থাকবে ক্লের মধ্যে, সেটাকে বলা হয় ফ্লোটিং পাইল। এই ফ্রিকশন পাইলকে ফ্লোটিং পাইল বলা হয় একই কারণে। এন্ড বেয়ারিং পাইল ফ্রিকশন নেগলিজিবল, এন্ড বেয়ারিং নিচে যে বেয়ারিং যেটা পাবা QB, আমি ভুল বলছি, QU না, QB হলো বেস থেকে যে এন্ড বেয়ারিং আসবে সেটাকে, আর QF হলো ফ্রিকশন থেকে যেটা আসবে। সো ফর QB is significant compared to the QF, which is very much likely in most cases. আমি একটা ভালো স্ট্যাটাম পাওয়ার জন্য নিচে গেছি, উপরে তো খারাপ অবস্থায়, উপরে ফ্রিকশন কমই হওয়ার কথা। যদি ভেরি ভেরি ইনসিগনিফিকেন্ট হয় তখন এটা হলো এন্ড বেয়ারিং পাইল। Compaction piles to reduce ground settlement and increase bearing capacity. Increase bearing capacity চেয়ে হলো কিছুটা ইনক্রিজ হবে, সাবস্টেন্সিয়ালি ডিক্রিজ করবে হলো তার ইয়াকে,
সেটেলমেন্টকে, তো সেটাকে আমরা কম্প্যাকশন পাইল বলি। আর সেটা নরমালি সিমেন্টেড পাইলও হতে পারে, স্যান্ড কম্প্যাকশন পাইলও হতে পারে, কম্প্যাক্টেড স্যান্ডের মধ্যেই আমরা এটা দিয়ে থাকি, ক্লের মধ্যেও দিতে পারি। একটা পাইল শেপের ম্যাটেরিয়ালকে পুশ করে ঢুকিয়ে দিই। সলিড পাইলকে না দিয়ে স্যান্ড আস্তে আস্তে ধরো 1 ইঞ্চ ডায়ামিটারে 12 ইঞ্চ ডায়ামিটারে একটা পাইল আমরা ঢুকাইতে চাই, এটা হোল করলাম একটা ইম্প্যাক্ট দিয়ে, হোলের মধ্যে স্যান্ড ভরে দিলাম, এই স্যান্ডকে নিচের দিকে পুশ করে করে ঢুকাইতে থাকবো আর উপর থেকে স্যান্ড দিতে থাকবো, দ্যাট ইজ দি কম্প্যাকশন পাইল। সেগুলির ক্যাপাসিটি খুব বেশি হবে না, বাট ইট উইল ইমপ্রুভ দি সাবসয়েল কন্ডিশন ট্রিমেন্ডাসলি। টেনশন পাইলস অথবা অ্যাঙ্কর্ড পাইলস নরমালি টু রেজিস্ট আপলিফট। আমরা আগেই বলছি অনেক সময় সয়েলের মধ্যে আপলিফট আসবে বিকজ অফ দ্য বুয়েন্সি, সেই ক্ষেত্রে সে আপলিফটে রেজিস্ট করবে কিভাবে, যদি সুপারস্ট্রাকচার না নিতে পারে, অনেক সময় নিলেও সুপারস্ট্রাকচার তৈরি হওয়ার আগেই তো আপলিফটে এসে সব নষ্ট করে দিতে পারে। তো সেই জন্য আমাদেরকে টেনশন পাইল দিতে হয়। দ্যাট টেনশন পাইল হলো ইট উইল carry the tension in soil through the foundation, এবং সেটা ফ্রিকশনের মাধ্যমে নিই। টেনশন পাইল ইজ এ কাইন্ড অফ ফ্রিকশন পাইল। হ্যাঁ, এন্ড বেয়ারিং দেওয়া যাবে না যেহেতু উপর দিকে টেনে নিয়ে আসতেছে, বাট দেওয়া সম্ভব আমরা যদি একেবারে নিচের অংশটাকে বাল্বের মতো মোটা করে দিই, ঠিক আছে। ফলে তোমার টেকনোলজির ইউজ করতে হবে যে পাইলের একদম নিচের অংশে এনলার্জ করে দিলে ইট উইল প্রোভাইড সাম এন্ড বেয়ারিং অলসো। So tension pile is basically a friction pile, end bearing possible by under rimmed pile বলা হয় এটাকে আর কি, ওইটাকে নিচের অংশটাকে মোটা করে দেওয়া। বেটার পাইলস ইনক্লাইন পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, লোড যে ডিরেকশনে সেই ডিরেকশনে এবং তার বিপরীত দিকে ইনক্লাইন করে দেওয়া হয়, সেটা হলো এই যে বাঁ পাশে দেখো, দিস ইজ দি বেটার পাইল। আমার লোড হলো এই ডিরেকশনে, হরাইজন্টাল ডিরেকশনে, এইটা হলো কম্প্রেশনটা বাড়াবে, এদিকে এক্সটেনশন হবে, বাট এভাবে দিলে তার হরাইজন্টাল ক্যাপাসিটি অনেক বেড়ে যায়। সেই জন্য আমরা বেটার পাইল দিই হিউজ মুভমেন্ট কমানোর জন্য। হ্যাঁ, নরমালি ভীষণ লম্বা পাইল, হেভি মুভমেন্টের জন্য, ল্যাটারাল লোড বা মুভমেন্টের জন্য যেসব পাইল ইউজ করা হয় তখন বেটার পাইল দেওয়া ফার বেটার, বাট টেকনোলজি লাগবে, এক্সপেন্সিভ হবে সেই পাইল ইনস্টল করা, স্পেশালাইজড মেশিন লাগবে তোমার। পদ্মা ব্রিজে হিউজ এই যে বড় বড় পাইল দিতে হয়েছে, সেখানে সব বেটার পাইল করা হয়েছে তার এই যে ল্যাটারাল লোড ক্যাপাসিটি বাড়ানোর জন্য। রেমন্ড পাইলস, তারপরে ফ্র্যাঙ্কি পাইলস। রেমন্ড পাইলস হলো ড্রিভেন কাস্ট ইন সিটু পাইলস, ফার্স্টলি হলো টেপার্ড শেল ইজ ড্রিভেন দেন কাস্ট। হ্যাঁ, এইটাও নিচেরটাও তাই, একটু পরে দেখো, আমি আর এটা যাচ্ছি না, ওইটার মতোই। এটা হলো ড্রিভেন কাস্টিং পাইল, ওই যে একটু আগে যেটা বললাম আর কি, কোথায় জানি, এই যে এইখানে 2 নম্বরে ড্রিভেন পাইলস, কাস্টিং সিটু ড্রিভেন পাইলস যেটা, সেটা হলো এটা। আন্ডার রিমড পাইলস, বোর্ড কাস্ট ইন সিটু পাইল, যেটা দ্য বাল্ব ইউজড এট দি পাইল টিপ, টিপ মানে তলায়, বাল্বের মতো চড়া করে দেবে, পাইলের ডায়ামিটার 1 মিটার, আর নিচে যে তুমি হয়তো 2 মিটার লেন্থ 2 মিটার করে দিলা, সেটাকে বলে আন্ডার রিমড পাইল অথবা পাইল উইথ এ বাল্ব। হ্যাঁ, এইটার যেমন ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে। এটা মানে কি বুঝছো, এটা যদি ইজি হইতো আমরা সেটাই করতাম। ধরো পাইলের ক্যাপাসিটি বাড়াতে যাচ্ছি, নরমালি পাইলটা আমরা এন্ড বিয়ারিং যেখানে ভালো সেখানে দিই, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেসে আমরা কেবল এই যে ফ্লোটিং পাইল, যেটা খুলনা রিজিয়নের কথা বলি, এইটা হলো এক্সেপশনাল কেস। নরমাল কেস হলো 50, 60, 70, 80 ফিট নিচে আমরা ভালো একটা লেয়ারিং পাবো। সেই লেয়ারিং এ যদি আমরা পাইলের ডায়ামিটারটা একটু বাড়াই দিতে পারি, তাহলে ক্যাপাসিটি ট্রিমেন্ডাস বেড়ে যাবে, উপরের অংশটা চিকন থাকলেও সমস্যা নাই, বাট ইট ইজ টেকনোলজি বেসড অ্যান্ড এক্সপেন্সিভ, আদারওয়াইজ এটাই আমরা করতাম। বেসড অন ডিসপ্লেসমেন্ট, এখানে যেমন ডিস্টারবেন্স ছিল, এখানে ডিসপ্লেসমেন্ট একই জিনিস, কখনো আমরা ডিসপ্লেসমেন্ট পাইলস বলি। ডিসপ্লেস ইজ এ লার্জ ভলিউম অফ সয়েল, এটা হলো ওই যে লার্জ ডিসপ্লেসমেন্ট পাইলের মতোই, একই জিনিস। নন ডিসপ্লেসমেন্ট পাইলও বলে থাকি, ডিসপ্লেস ইজ এ স্মল ভলিউম সাচ এজ স্টিল এইচ পাইল, তার কনস্ট্রাকশনাল এরিয়া খুবই কম, সুতরাং বেশি ডিস্টারবেন্স করে না। ওপেন এন্ডেড পাইপ পাইলস নরমালি স্টিল গুলিতে ডিস্টারবেন্স কম করে, তার থিকনেস কম থাকে। পিএসসি পাইলে আসলে ডিস্টারবেন্স পুরোপুরি হয়, যদিও হলো থাকে, এসে আসলে সাম ডেপথ যাওয়ার পরে এটা ক্লগিং হয়ে যায়, এটার হলো থাকে না, নিচের একটা প্লাগের মতো সয়েল প্লাগ তৈরি হয়, সেটার ভিতরে যায়ও না, আটকিয়ে যায়, ইট বিকামস ক্লোজড এন্ড পাইলড। সুতরাং পিএসসি পাইলের বেলা এটা হবে না, ডিস্টারবেন্স ইনিশিয়ালি কম হলে পরে বেশি হবে,
এটা হবে হলো স্টিল পাইল, এর বেলা ডিস্টারবেন্স কম হবে। এইটা এখানে কিছু টিপস আছে, আমরা দেখতে পারি। যেমন পাইলস ইন ক্লে অ্যান্ড জোন অফ ইনফ্লুয়েন্স। নরমালি এটা খেয়াল রাখো, এখানে ড্রিভেন পাইলের কথা বলছি আমরা। আমরা বেয়ারিং ক্যাপাসিটি যত ফর্মুলা ভবিষ্যতে দেখব, সব ফর্মুলা বুঝতে পারছো, আইদার সিএনসি আসবে অথবা কিউ আসবে। বাট সিম্পল হয়েছে ঠিক, এনসি জানলে হলো, এনকিউ জানলে হলো, ব্যাপারটা তা না। সিগনিফিক্যান্ট প্যারামিটারের সম্পর্কে তোমার আইসাইট ডেভেলপ করা লাগবে। হ্যাঁ, কোনটা কোথায় ইউজ করবা, লট অফ থিংস আর দেয়ার। আমি হয়তো সিম্পলিফাইড ভাবে পড়বো, বাট তোমাকে মনে রাখতে হবে যে লট অফ থিংস আর দেয়ার। প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তোমাকে ভালোই পড়াশোনা করা লাগবে আর কি, আরো অনেক কিছু জানা লাগবে। তো যেটা বলছিলাম, এই যে বেয়ারিং ক্যাপাসিটি আমরা ডিরাইভ করব, আমরা ইকুয়েশন থেকে বের করব, হেন তেন যাই বের করবো, অল দোজ ইকুয়েশনস আর কামিং ফর ড্রিভেন পাইলস। ড্রিভেন পাইলস হলো যে পাইলকে একটা সলিড পাইল বানাবা, ইনটেক কোয়ালিটি পাইল, তাকে পুশ করে ঢুকাবা অথবা ড্রাইভ করবা উইথ হ্যামার, সেটার মাধ্যমে তুমি ঢুকাবা। এই থেকে ইকুয়েশনটা আসছে, আসার পরে এটাকে এক্সটেন্ড করা হয়েছে বোর্ড পাইলের বেলা। বোর্ড পাইল দুই কেস, একটাকে ড্রিভেন করছো তুমি, ইনটেক সয়েলের মধ্যে সয়েল ডেন্সিফাই হচ্ছে মোস্ট কেসেসে, আগের অবস্থা হচ্ছে বেটার হচ্ছে। কিন্তু যখন তুমি হোল করছো তারপরে কাস্ট করছো, আগের অবস্থা হচ্ছে খারাপ হচ্ছে। কারণ কাস্ট করার ফলে এটা শুকাবে, সয়েলের থেকে কন্টাক্ট লস হয়ে যাবে কিনা ইউ নেভার নো। তো ফলে যেই ফ্রিকশন হওয়ার কথা সেটা হবে না, আসলে অবভিয়াসলি তার চেয়ে কম হবে। তো ফলে ড্রিভেন পাইলের চেয়ে বোর্ড পাইলের ক্যাপাসিটি অনেক কম, খেয়াল রাখতে হবে আর কি। এবং কোয়ালিটি কন্ট্রোলের যদি পার্সপেক্টিভে দেখি, বোর্ড পাইলের কোয়ালিটি কন্ট্রোল অনেকটা আন্ধা। আমাদের দেশে তো খুবই খারাপ, বাইরে অনেক ভালো, খারাপ না। বাট কোয়ালিটি পাইল যদি তুমি ইউজ করতে চাও, দ্যাট ইজ দি ড্রিভেন পাইল। তার আধা লিমিটেশন আছে, যে ড্রিভেন পাইল সব জায়গায় ইউজ করতে পারবা কিনা সেটাও চিন্তার বিষয় আছে, আমরা দেখবো। তো ফলে এখন আপাতত জানো যে অল পাইলস, আমরা অল যে ফর্মুলা আমরা দেখবো সব হলো ড্রিভেন পাইল। থিওরি যত আসছে, কনসেপ্ট যত আসছে, বেসড অন ড্রিভেন পাইল। এখানে ক্লে এন্ড তার ইনফ্লুয়েন্স জোন, বুঝতে পারছো? ড্রিভেন পাইল তুমি এখানে পুশ করে ঢুকাই দিবা, ফলে এখানে একটা হবে নিচের দিকেও এফেক্ট হবে, যে জায়গায় যায় থামাচ্ছ তার নিচেও কিছুটা কম্প্রেস হবে। দুই পাশে সয়েলকে পুশ করবা হরিজন্টালি, তাই না? একটা সলিড ম্যাটেরিয়াল ঢুকাই দিচ্ছ ক্লের ভিতরে, সে অ্যাকোমোডেট করবে কিভাবে? ক্লে পুশ করবে পাশের অংশ। স্যান্ডের বেলা যেহেতু ভয়েড আছে, ড্যান্স হয়ে যাবে, ক্লের বেলা তো এটা হবে না। ক্লের বেলা শুধু ইলাস্টিক শর্টেনিং হতে পারে রেডিয়ালি, ভিতরের ভয়েড কিছুই হবে না। সে রেডিয়ালি সরবে, পুশ করার সময় সে করবে কি, হিভিং করবে উপরের দিকে, সয়েলকে এইভাবে উঁচু হয়ে যাবে, যেখানে ড্রাইভ করছে তার পাশাপাশি একটু উঁচু হয়ে যাচ্ছে। তো ফলে ফেনোমেনা হবে ইন কেস অফ ক্লে, এটা যদি স্টিফ ক্লে হয় হিভিং বেশি হবে, সফট ক্লে হলে হিভিংটা কম হয়ে চারিদিকে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাবে, বুঝেই যাবে না। ঠিক আছে, হিভিং হবেই। The heaving effect can be felt up to 10 to 15 diameter। এই যে দেয়া আছে, এইটা দেখাচ্ছে এটা হিভিং 10 to 15 ডায়ামিটার হলো, তার এফেক্টটা এত দূর পর্যন্ত ফেল করবে। ডায়ামিটার হলো ডায়ামিটার অফ যে ডায়ামিটার অফ দ্য পাইলকে তুমি ঢুকাইতে যাচ্ছ, হ্যাঁ, 10 to 15 ডায়ামিটার পর্যন্ত রেডিয়ালি এটা এফেক্টেড হবে হিভিং এর জন্য। আর ইনটেক যে সয়েলটা কম্প্রেস করবে বা ফেল করবে কত দূর পর্যন্ত হলে, এটা হলো 3 to 6 ডায়ামিটার পর্যন্ত। ঠিক আছে, আর নিচের দিকে জাস্ট 1 ডায়ামিটার নিচে ফেল করবে না in case of clay. Afterwards with time, heave part gets consolidated and the strength gradually increases. প্রথমে ডিস্টার্ব হয়ে যাবে strength, and পরবর্তীতে gradually increases হবে as the material regains shear strength within 3 to 6 months after the installation of the pile. This regain of strength is called thixotropy, যেটা একটু আগে আমি বলছিলাম। This is all happen with clay. ব্যাপারটা কি, যে ক্লেতে পাইল ইনস্টল করলে হিভিং হবেই। হিভিং মানে কি, সোয়েলিং হবে উপরের দিকে পাইল, যেহেতু প্লাস্টিক ম্যাটেরিয়াল ল্যাটারালি কম্প্যাক্ট করছেন, উপর দিকে উঠে যাবে। তুমি দেখছো যে এই যে রুটি বানানোর সময় যেটা আমরা করি, পেস্ট বানাই, তাই না? রুটি এবং পানি, আটা এবং পানি দিয়ে পেস্ট বানাই। ইটস লাইক এ প্লাস্টিক ম্যাটেরিয়াল হুইচ ইজ ভেরি মাচ রিজেম্বলস টু ক্লে। এখন এটাকে একটা সমান করে তুমি যদি একটা পুশ করে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করো, তুমি দেখবে আঙ্গুলের পাশে এটা উঁচু হয়ে যাচ্ছে।
কারণ তার আসলে জায়গা নেই যাওয়ার, সে কিন্তু কম্প্যাক্ট হবে না। মেকানিজম অফ কম্প্যাকশন ইন ক্লে অ্যান্ড স্যান্ড সম্পূর্ণ ডিফারেন্ট। স্যান্ড ভয়েড রেশিওর মধ্যে অ্যাকোমোডেট করবে, কম্প্যাকশন উপর থেকে ভাইব্রেশন দিলে সে একটা ইন্ডিভিজুয়াল পার্টিকেল সে করবে কি স্টেবল পজিশনে চলে যাওয়ার চেষ্টা করবে ভয়েডকে রিডিউস করে, ঠিক আছে। কিন্তু ক্লে কোনোভাবেই হবে না কম্প্যাকশন দিয়ে। ক্লের ভিতর থেকে কম্প্যাক্ট করতে হলে অনলি ওয়ে, ক্লের ভিতরে পানি আটকে থাকবে, সে ট্র্যাপ করে স্যাচুরেটেড অবস্থায় বসে থাকবে, তাকে প্রি লোডিং এর মাধ্যমে কনসোলিডেটেড করতেই হবে। তার মানে ওয়াটার ইনসাইড দি ক্লে তাকে এক্সপালস করার জন্য সব ব্যবস্থা করে নিতে হবে। থ্রো প্রিলোডিং, এক্সপালশন অফ ওয়াটার ছাড়া ক্লের কম্প্যাকশন কোনোদিন হবে না। ইটস এ প্লাস্টিক ম্যাটেরিয়াল জাস্ট লাইক এই যে আটা ময়দা যেটা বললাম, নিডিং অফ নিডেড কি বলবে ফ্লাওয়ার, ওইটার মতোই একদিক দিয়ে ঢুকেলে আরেক দিয়ে সেটা উঁচু হয়ে যাবে। সো পাইল ঢুকানোর সময় কম্প্যাকশন না হয়ে হিভিং হবে, সয়েল ডিস্টার্ব হবে, তার স্ট্রেংথ কমে যাবে ফর দি টাইম বিং। আফটার ওই যে বলতে 3 থেকে 6 মাস পরে এই যে পোর প্রেসার ডেভেলপ করবে, এটা বসে যাবে, চলে যাবে, দেন স্ট্রেংথটা গেইন করবে। দ্যাট ইজ কল্ড থিক্সোট্রপি। হোয়াট হ্যাপেন্স ইন কেস অফ স্যান্ড? স্যান্ডের বেলা দেখো কি ঘটছে একইভাবে। সেটেলমেন্ট অফ দি, একটা হলো সেটেলমেন্ট হবে ইফ ইট ইজ দি লুজ স্যান্ড। নরমালি লুজ স্যান্ডের মধ্যে দিয়ে আমরা পাইলিং করি, উপরের অংশটা লুজ থাকবে যদি ইফ ইট ইজ স্যান্ড, লুজ থাকে বলেই তো আমরা নিচে দিচ্ছি। যখন ঢুকাবা এই জায়গাটা কিছুটা হিভিং তো হবে না, অথবা নিচের দিকে নেমে যাবে, এই অংশটা আস্তে আস্তে সেটেলমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। হয়ে আশেপাশে এখন রেডিয়ালি কতটুকু হবে, এই জায়গাটা সেটেলমেন্ট হবে ইন কেস অফ ফাই যদি 30 ডিগ্রির নিচে থাকে আর কি, সেটা বলতেছে। যদি কম্প্যাক্টেড থাকে তাহলে হিভিং হবে কিছুটা আর কি। রেডিয়ালি এফেক্ট করবে কত, 7 থেকে 12 ডায়ামিটার পর্যন্ত, অনেক ডায়ামিটার পর্যন্ত রেডিয়ালি যাবে এটা। হ্যাঁ, তার মানে যেহেতু তার কম্প্যাকশন এফেক্ট আছে, কম্প্রেস করবে সয়েল, এদিকে এই অংশটা আগে যা ফাই ছিল সেটা থেকে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে আসলে ফাই বেশি হয়ে যাবে। নিচের দিকে কত যাবে, যেই জায়গাতে তুমি ব্লো দিচ্ছ তার নিচে কত পর্যন্ত ফেল করবে, 3 to 5 ডায়ামিটার পর্যন্ত, ঠিক আছে। এখান থেকে যদি হয় 3 to 5 ডায়ামিটার, এখানে এই পর্যন্ত এই অংশটা, এই জোনটা হবে জোন অফ ইনফ্লুয়েন্স, সেটা কম্প্যাক্টেড হয়ে যাবে। এই জায়গা নিচু হয়ে যাবে, নিচু হলে তো অসুবিধা নেই, কম্প্যাক্টেড হলো, তুমি এডিশনাল সেল তুমি এখানে ঢুকাবা, দিয়ে দিবে, ঠিক আছে। তো ফলে অল পজিটিভ থিংস আর হ্যাপেনিং হিয়ার। ফাই যদি লেস দেন 45 ডিগ্রি হয়, লুজ স্যান্ড সেটেলমেন্ট হবে এখানে। যদি ডেন্স হয় হিভিং হবে, যদি গ্রেটার দেন 40 ডিগ্রি হয় তাহলে এই জায়গাটা হিভিং হবে, কিছুটা হিভিং উঁচু হয়ে যাবে। তার তো রেডিয়ালে যাওয়ারও জায়গা নাই, যেহেতু উপরের জায়গাটা ফ্রি স্পেস, উপরে সে ফুলে যাবে অ্যাকোমোডেট করার জন্য, বাট ক্লিয়ার মতো এত বেশি হবে না। স্যার, হ্যাঁ স্যার ক্লেতে যখন আমরা পাইল ড্রাইভ করি, হিভিং যে হয়, ওই অতিরিক্ত ক্লে গুলাকে আমরা সরাই ফেলি? না না, কিছুদিন পর এটা বসে ডিসরিগার্ড করি, কারণ তোমার তো এই পুরা এরিয়াটা তোমাকে মানে পাইলিং করতে অনেক সময় লাগে, তো এগুলি পরে ঠিক হয়ে যায়, নিচে নেমে যায়, তারপর তো আমরা রোলার টোলার চালাবোই আর কি, চালাই। তা বাট ক্লের বেলা সমস্যা হলো যে ক্লে মানে কেটে ফেলে তো লাভ নাই, নিচেও তো হিভিং হয়েছে, তো ক্লে আমরা ইউজ করি মানে রেখে দিই আর কি ওখানে। বাট মানে কম্প্যাকশন করা যায় না, স্যান্ডের বেলা যেমন আমরা কম্প্যাকশন করে ফেলতে পারি, ক্লে আমরা উপরের অংশ কম্প্যাকশন করতে পারি না, ভেরি ডিফিকাল্ট। সবসময় খেয়াল রাখবা হলো কম্প্যাকশন উইথ ফাইন ম্যাটেরিয়াল যত বেশি থাকবে ততই কম্প্যাকশন ডিফিকাল্ট হতে থাকবে, যত কোর্স ম্যাটেরিয়াল থাকবে কম্প্যাকশন ইজি। হ্যাঁ, তো উই আর লুকিং ফর অলওয়েজ কোর্স ম্যাটেরিয়াল। কোর্স মানে যত মোটা স্যান্ড পাবো ততই সহজ, দাম করার সাথে সাথে কম্প্যাক্টেড। আর যত ফাইন বেশি থাকবে তোমার এই যে মেকানিক্যাল ভাইব্রেশন দিতে হবে, ইউ হ্যাভ টু স্পেন্ড সাম মানি। আর যত ফাইন বেশি বাড়তে থাকবে ততই ডিফিকাল্ট হতে থাকবে, যখন প্লাস্টিসিটি হয়তো অ্যাড হবে আরো ডিফিকাল্ট। ক্লে ইজ দি প্লাস্টিক ম্যাটেরিয়াল, সুতরাং ডিফিকাল্টের শেষ নাই। Method which is applicable for sandy soil to compact is never applicable for clay to compact. হ্যাঁ, আচ্ছা, এই আরেকটা ব্যাপার হলো যে আসলে কি সিনারিও কি চেঞ্জ হয়, সয়েলের ইমপ্রুভমেন্টটা কি হচ্ছে। এইটা যদি হয় ফাই মানে এটা দেখাচ্ছে ইনটেক সয়েল আস্তে আস্তে এই পর্যন্ত ইমপ্রুভমেন্ট হবে, এই রেঞ্জ পর্যন্ত। অরিজিনাল সয়েল যদি হয় 32 ডিগ্রি 5, এইটা 39 পর্যন্ত হয়ে যেতে পারে। হ্যাঁ, এইসব জায়গাতে কাছাকাছি খুব বেশি হবে, দূরে একটু কম হবে। তো
তার মানে পুরাটা এরিয়াই তোমার কম্প্যাক্ট হবে এই ধারণা থেকেই। আচ্ছা, আর এখানে এই যে পাইল যখন ঢুকাচ্ছ তাইলে কি হয় নরমালি, এইখানে ধরো ফাই 1, এই জায়গাটা হয়তো ফাই 2 হয়ে যাচ্ছে। ফাই 2 আমরা কিভাবে হিসাব করব? ফাই 1 অরিজিনালি ছিল ফাই 1 ইফ ইট ইজ 32 ডিগ্রি, নরমালি ইফ ইট ইজ লেস দেন 40 ডিগ্রি, দেন আমরা চেঞ্জ করি ইকুয়েশনটাকে ফাই 1 + 40 / 2। তার মানে এই পরিমাণ, এটা যদি 30 হয় তার সাথে 40 যোগ করো /2, 30 40 ডিভাইড বাই হলো কত 35, 5 ডিগ্রি বেড়ে যাবে এই জায়গাতে ফাইয়ের ভ্যালু। ঠিক আছে, যদি তুমি পাইল ড্রাইভ করো থ্রু স্যাট। তো ফলে আমরা নরমাল ইউজ করে থাকি। এই ইকুয়েশন সরাসরি ইউজ না করলেও হয়তো বা সরাসরি আমরা ইউজ করার সময় অত কষাসই একেবারে 5 ডিগ্রি আমরা করি না, কারণ পুরোটা তো আর 5 ডিগ্রি হবে না, কিছু জায়গা হয়তো 5 ডিগ্রি, কিছু জায়গা কম হবে। সেই জন্য এতটা ড্রাস্টিক আমরা অ্যাকশন দিই না। কিন্তু এবার চিন্তা করো, ইন কেস অফ বোর্ড ড্রিভেন পাইল, তোমার ডিগ্রি 5 বেড়ে যাচ্ছে। ইন কেস অফ বোর্ড পাইল আমরা তখন করি কি 5' -3 ডিগ্রি করি, যা ছিল তার চেয়ে 3 ডিগ্রি কমে যাবে। তো ফলে ক্যাপাসিটি অফ বোর্ড পাইল ড্রাস্টিক্যালি রিডিউসড। এখানে প্লাস করা হয়েছে, বোর্ড পাইলের বেলা 5' - 3 ডিগ্রি হবে। এটা হলো ওভারভিউ, এত কিছু তোমাকে পড়ানোর সুযোগ থাকবে না, আগেই আমি বলে দিচ্ছি টু ডেভেলপ দি কনসেপ্ট হোয়াট হ্যাপেনিং উইথ দি থ্রু দি ড্রাইভিং প্রসেস। সেটেলমেন্ট অফ পাইল গ্রুপের বেলা কি হয়? নরমালি সিঙ্গেল পাইলের সেটেলমেন্ট আমরা হিসাব করি না, সিঙ্গেল পাইল কখনোই একটা স্ট্রাকচারের নিচে দেওয়া হয় না। এটা গ্রুপ অফ পাইল অ্যাটলিস্ট অনেক দেশেই, উন্নত দেশে 3টা পাইলই রিকমেন্ড করে, 2টা পাইলও আমরা দিতে চাই না। আমরা নিজের বাড়ি বানানোর সময় ইফ আই এম টু কেয়ারফুল এবং আমি যদি সবই জানি, সামটাইমস উই অ্যালাউ সিঙ্গেল পাইল ফর এ কি বলবো লাইটার কলামস। ঠিক আছে, সামটাইমস, বাট ইট ইজ নট প্র্যাকটিস। তুমি যখন অন্যের বাড়ি ডিজাইন করতে যাবা, নেভার ট্রাই টু ডু দিস। হ্যাঁ, টাকা বাঁচানোর জন্য তোমাকে দেওয়া হয় নাই, তোমাকে দেওয়া হয়েছে হলো তোমাকে চিন্তা করতে হবে অলওয়েজ সেফটি এবং কোড কি বলছে। কোডের বাইরে যাওয়ার তোমার দায়িত্ব না। ইউ আর টেকিং দি রিস্ক ভেরি অফেন, আওয়ার ইঞ্জিনিয়ার্স আর টেকিং দি রিস্ক অন হিজ ওন শোল্ডার, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। তোমার ঠেকা লাগে না। নেভার ডু দিস। সরকারি কাজে তো কোনোদিনও করবে না। হ্যাঁ, একটা জায়গায় 3টে দিবে। তো ফলে সিঙ্গেল পাইল কখনো অ্যালাউড না। তো ফলে সেটেলমেন্টের বেলা আমাদের গ্রুপ পাইলই চিন্তা করতে হবে কি হয় সেটেলমেন্ট। নরমালি আমরা 2:1 ভার্টিক্যাল, আমরা জানি যে ডেল সিগমা উইথ ডেপথ কিভাবে ডিস্ট্রিবিউট হবে, ইটস এ কমপ্লিকেটেড থিং। আমাদেরকে হয়তো থিওরি অফ ইলাস্টিসিটি ইন কেস অফ ফুটিং, বাট যদি আমরা সেটাতে না যাই, পরীক্ষার সময় অঙ্ক করার সময় বা সিম্পলি করে ফেলার জন্য 2 ভার্টিক্যাল 1 হরিজন্টাল দিয়ে ডিস্ট্রিবিউট করি। হিয়ার অলসো ইন কেস অফ র্যাফ গ্রুপ পাইল আন্ডার এ কলাম আমরা এই 2:1 ভার্টিক্যাল করি। আচ্ছা, কলামের ফুটিং এখানে দেয়া আছে, ধরো ক্যাপটা দেয়া আছে, এটা পাইলগুলো হলো এই পুরা এই যে পাইলের এরিয়া, মানে আউটার থেকে আউটার, এইটাকেই একটা ফুটিং ধরা হয়। এটা দিয়ে যে ক্রস সেকশন আমরা পাই সেইটাকেই একটা ফুটিং ধরা হয়। এবং ফুটিং ইজ রেস্টিং ইউজুয়ালি 2/3 অফ এইচ, যেটা এখানে রেস্ট করা হয় অথবা এখানে রেস্ট করা হয়। এই ফুটিংটা এইখানেই রেস্ট করা হয়, ধরা হয় ইন কেস অফ এটা হলো মোটামুটি ভালো, যদি এই জায়গায় সয়েলটা থেকে থাকে মোটামুটি ভালো, আইসে রিলেটিভ টার্ম, যদি থেকে থাকে তাইলে আমরা 2/3 ফাউন্ডেশনটা নিয়ে আসি। আমরা এই ফুটিংটা এখানে ধরে নেই, ধরে নিয়ে প্রথমে চিন্তা করি এখানে একটা শ্যালো, এখানে একটা কি বলবো শ্যালো ফুটিং দেয়া আছে। যদিও 2/3 ইজ সাবস্টেন্সিয়াল ডেপথ, ফুটিংটা এখানে আছে, ধরে নিয়ে জাস্ট লাইক ফুটিং অন দি সারফেস যেভাবে ডিজাইন করি বা হিসাব করি, ভি এন কিউ এন গামা হ্যান ত্যান এগুলি বের করে তার ক্যাপাসিটি বের করি। দ্যাট ক্যাপাসিটি উইল গিভ ইউ দি পাইলের ক্যাপাসিটি, একটা হিসাব। এটা আমরা পরেও দেখবো। আরেকটা হিসাব হলো ইন্ডিভিজুয়াল পাইল যতটা আছে সবগুলি যোগ করে তার ক্যাপাসিটি বের করি। বের করে দেওয়ার পরে এই দুইটার চেয়ে যেটা কম সেটাই আমরা ইউজ করি। ঠিক আছে, ইট ইজ দি ক্যাপাসিটি অফ গ্রুপ পাইল, নট লাইক দ্যাট যে একটা পাইলের ক্যাপাসিটি বের করলাম 9টা দিয়ে গুণ দিয়ে যে ক্যাপাসিটি, আমার ক্যাপাসিটি এত হবে। গ্রুপ পাইলে কিন্তু এটা কখনোই হবে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। 2/3 নিয়ে আসলাম, আনার পর এখানে রাখার পর আমরা তখন 2:1 দিয়ে ভার্টিক্যালি এটাকে নামিয়ে দেই, ওই যে ইনসিগনিফিক্যান্ট ডেপথ পর্যন্ত যাই,
লেয়ার বাই আলাদা করি, জাস্ট লাইক ফুটিং এ যেভাবে মানে আমরা বিভিন্ন লেয়ারের জন্য বিভিন্ন লেয়ার গুলি ভাগ করার পরে তার স্ট্রেস গুলি প্রত্যেকটা লেয়ারের সেন্টারে নিয়ে তারপর ওই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা বের করে ফেলতে পারি। তো একটা হলো 2/3 অফ এল এ যে এন্ডা করি, যদি সয়েলের বিয়ারিং মানে সয়েল উইদিন দি জোন ইজ বেটার, মানে একেবারে খারাপ না হয়ে থাকে। যদি একেবারে খারাপ হয়ে থাকে, একেবারে সফট হয়ে থাকে, তখন তোমাকে ফুটিংটা চিন্তা করতে হবে একদম বটম। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে, তুমি দেখো প্রেসার বাল্বটা দেখানো হচ্ছে এইখানে প্রেসার বাল্বটা যদি এখানে হইতো, হুইচ ইজ দ্য মোস্ট এক্সপেক্টেড, আমরা তো চাই মানে ডিপ ফুটিং দিতে চাই না, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, দরকার কি আমাদের শ্যালো ফুটিং যদি দিয়ে দিতে পারতাম, এখানেই যদি ধরতে পারতাম, এবং আমার প্রেসার বাল্বটা হইতো এইটা, এটা হয়তো মোস্ট এক্সপেক্টেড, কিন্তু সয়েলের এই ইরোজন খারাপ বলেই তো, এটা তো বেসিক্যালি খারাপ বলেই তো আমরা ডিপ ফাউন্ডেশন দিছি, তাই তো? সুতরাং আমরা এখানে ধরার মতো স্কোপ কখনোই থাকবে না, হুইচ ইজ এক্সপেক্টেড, যেটা আমরা এটা হলে খুব ভালো হতো, পারি না, না পেরে আমরা কোথায় যাই, খুব ভালো হলো 2/3 অফ এইচ এ চলে যাচ্ছে এইটা, এই ভাল্বটাকে বলা হচ্ছে এইটা মোস্ট প্র্যাকটিক্যাল কেস, এইটাই মোস্ট প্র্যাকটিক্যাল, এইটাই আমাদেরকে মোস্ট কেসেসে নিতে হয়। আর যদি একেবারে সফট হয়ে থাকে, প্রেসার বাল্বটা নিচে নেমে যাবে, এটা হবে ওয়ার্স্ট কেস। তার মানে বেশি নিচ পর্যন্ত তোমাকে যাইতে হচ্ছে এবং তোমার সেটেলমেন্ট হিসাব করতে হচ্ছে। বলো, বলছিলে কিছু? তো এই হলো আমাদের সেটেলমেন্ট ক্যালকুলেশনের সময়, ইভেন ইউ হ্যাভ দি আইডিয়া যে সেটেলমেন্টের সাথে বিয়ারিং ক্যাপাসিটিও আমরা বের করার সময় আইদার এই লিফটাকে যখন আমরা গ্রুপ পাইলকে হিসাব করব, তখন এটা গ্রুপ ফুটিং হিসাবে আমরা ধরে নেই, এবং ফুটিংটাকে আইদার এই 3/3 লেন্থের ডেপথের 3/3 এ বসাই অথবা নিচে বসাই, ডিপেন্ডিং অন দি সফটনেস অফ দি সয়েল ইন হিয়ার। হ্যাঁ, কোডাল প্রভিশন, আমরা বিয়ারিং ক্যাপাসিটি নরমালি লোড টেস্ট থেকে আমরা এগুলি ক্যাপাসিটি বের করে থাকি, সিঙ্গেল পাইলের লোড টেস্ট করি, করার পরে তার ক্যাপাসিটি বের করে লোড সেটেলমেন্ট কার্ভ নরমালি এরকম হয়ে থাকে। এখানে একটু পরে দেখো যে সেফ লোড আমরা বলি, সেফ লোড, দ্য টার্ম সেফ এন্ড অ্যালাউবল এর মধ্যে পার্থক্য আছে। সেফ লোড হলো ইফ ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দি সেটেলমেন্ট, অ্যালাউবল লোড হলো উইদাউট কনসিডারিং দি সেটেলমেন্ট, পাইলের বেলা সেটেলমেন্ট কনসিডার না করে কোনো উপায় নাই তোমার। হ্যাঁ, ফুটিং এর বেলাও করতে হয় তোমাকে। So the term safe load is always considering the settlement, যে admissible settlement এটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে কিনা, সেটা আমরা কিভাবে বের করি? লিস্ট অফ দি ফলোইং লোডস obtained from the routine load test on piles। একটা হলো 2/3 of the final load at which total settlement is 20 millimeter। আমরা এখানে লোড সেটেলমেন্ট কার্ভ আঁকবো, আঁকার পর এরকম একটা পাবো 12 মিলিমিটারে যেই লোডটা পাবো তার 2/3 আমরা নিতে পারি। হ্যাঁ, এটা হলো একটা প্রভিশন। প্রভিশন নাম্বার 2, 50% of the final load at which settlement is 10% of the pile diameter for uniform pile diameter পাইলের জন্য, and 7% of the bulb diameter। ওই যে আমরা পাইলের নিচে আন্ডার রিম করে দিই, বাল্ব দিয়ে দিই, এটা ডায়ামিটার বেশি, সেখানে এন্ড বেয়ারিং বেশি হবে, সেটার যদি 7% of the diameter হয়ে থাকে, তার মানে হলো যদি এই যেটা এই ক্রাইটেরিয়া এই 10% অথবা 7.5% ক্রাইটেরিয়া হিসাব করে যদি ধরো 30 মিলিমিটার হলো, 30 মিলিমিটার এইখানে যে লোডটা আমরা পাবো, করসপন্ডিং যে লোডটা পাবো ম্যাক্সিমাম এই মিলিমিটারের রেসপেক্টে, তার মানে তোমাকে এই লোডটাকে চালিয়ে নিয়ে যেতে হবে 30-40 মিলিমিটার হইতে হবে, ফেল করতে হবে, আসলো সেই লোডের 50% নিবে, দুইটা পেলা। তারপরে 2/3 of the final load at which net settlement is 6 millimeter, আরেকটা ক্রাইটেরিয়া আসলো 2/3 of the final load, লাস্ট যে লোডটা দিছো whatever failure was there or not, যেটাই তুমি দিছো ম্যাক্সিমাম লোড, তার 2/3 নিবা উইথ নেট সেটেলমেন্ট, তার মানে ইলাস্টিক সেটেলমেন্ট। আমি এইটা হলো টোটাল সেটেলমেন্ট নিছি, এটা তো নেট সেটেলমেন্ট না। এখন আসলে নেট সেটেলমেন্টের জন্য এই কার্ভটা, এটা লোডিং কার্ভ, নেট সেটেলমেন্টের জন্য আমাদের আনলোডিং করতে হয়। সবসময় পাইল লোড টেস্টে আমরা আনলোডিং করি এই কারণে নেট সেটেলমেন্ট পাওয়ার জন্য। আনলোডিং করার পর আইসা শেষ হলো, এইটা হলো পার্মানেন্ট সেট রয়ে গেল, এই সেটেলমেন্টটা রিগেইন করলো না। হ্যাঁ, পাইল এতটুকু ভিতরে থাকবেই, এইটা হলো নেট সেটেলমেন্ট। এই নেট সেটেলমেন্টের 6 মিলিমিটার যেটা, এখান থেকে 6 মিলিমিটার যাও, করসপন্ডিং লোডে যাও, তার 2/3। ঠিক আছে, কনসিডার দি পাইল অ্যাজ কলাম and find the total compressive load
ডিপেন্ডিং অন দি গ্রেড অফ দি কংক্রিট এন্ড ডাইমেনশন। এক্সাম্পল কনসিডার। আচ্ছা, এখন হলো যে এগুলি হলো তো জিওটেকনিক্যাল ক্যাপাসিটি নির্ধারণ করলো। লাস্টেরটা হলো, এরপর আমাদের ক্লাস ছিল তো। আচ্ছা ঠিক আছে, এটা একটু দেখো। লাস্টেরটা হলো যে তার স্ট্রাকচারাল ক্যাপাসিটি অফ পাইল। উপরে সবগুলি জিওটেকনিক্যাল ক্যাপাসিটি, বুঝতে পারছো? এই সবগুলি দিয়ে যেটা পাবা তার মিনিমামটা নিতে হবে। লাস্টেরটা হলো স্ট্রাকচারাল ক্যাপাসিটি। সেই ক্যাপাসিটিটা বলতেছে যেই অংশটা, সেটা হলো আলটিমেটলি হলো যে পাইল ইজ জাস্ট লাইক কলাম, বাট কখনো কলাম হিসেবে ডিজাইন করা যাবে না। পাইল পাইলই, পাইলের ভিতরে স্টিল আছে, ধরাও যাবে না। স্টিল দিতেই হবে তোমাকে পাইলকে ইন্টিগ্রেটেড করে রাখার জন্য, পাইল অ্যাজ এ ইউনিট কাজ করার জন্য স্টিল তোমাকে দিতেই হবে। সার্টেন পার্সেন্টেজের স্টিল দিতে হবে, বা স্টিল ক্যান বি ইউজড টু বিয়ার দি কম্প্রেশন। ঠিক আছে, এটা ইউজ করা যাবে না, সুতরাং স্টিলের কন্ট্রিবিউশন নাই হয়ে গেল। শুধু কংক্রিটের কন্ট্রিবিউশন আসবে। কংক্রিট যেভাবে ডিজাইন করছো ওইভাবেই করবা, বাট ভেরি সিম্পলিফাইড হইতে কংক্রিটকে কখনোই ওভারস্ট্রেস করতে এখানে দেওয়া হয় না, কলামেও দেওয়া হয় না। কিন্তু 0.25 অ্যাপ্রাইম সি যেটা হবে 0.25 অ্যাপ্রাইম সি, এই স্ট্রেস অ্যালাউবল, তার সাথে এ বি এরিয়া অফ দি বিয়ারিং অফ দি পাইল অথবা ক্রস সেকশন অফ দি পাইল, এটাতে গুণ দিয়ে যেই লোডটা আসবে, দ্যাট ইজ দি অ্যালাউবল ক্যাপাসিটি। ঠিক আছে, আগে যেটা পাইলা সেগুলো হলো সেফ লোড। ঠিক আছে, কিন্তু তার সাথে আসলে সেফ লোড হলো সেফ লোড ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ দি অ্যালাউবল, তাই তো? কিন্তু এখানে সেফ লোডটা অ্যালাউবল এর সাথে না, এখানে তোমার এগুলির সাথে ফ্যাক্টর অফ সেফটি অ্যাপ্লাই করতে হবে, বাট নিচের সাথে ফ্যাক্টর অফ সেফটি অ্যাপ্লাই হবে না। এটা হলো অ্যালাউবল স্ট্রেস, অ্যালাউবল ক্যাপাসিটি অফ দি স্ট্রাকচারাল ক্যাপাসিটি অফ দি পাইল। তার মানে তার চেয়ে বেশি কোনোভাবে সার্ভিস লোড তার চেয়ে বেশি আসতে পারবে না। ঠিক আছে, এইটা গ্রুপ পাইলের বেলাও এরকম একটা আছে, এটা পড়ে নিও। আর এগুলি জাস্ট পড়ো, আমি আর এই কয়েকটা পেজ আছে এগুলি পড়ে দেখো, এটা না এইটা, এবং আরেকটা তোমাকে একটা বইয়ের 7-8 পেজ দিয়ে দিব, সেইটা আগামী ক্লাসে আমি দেখবো কিছু কিছু জিনিস, এটার কিছু জিনিস এখানে দিয়ে দেওয়া হয়েছে। ওই দুইটা হলো আজকে এবং আগামীকাল পড়ার কথা। আগামীকালে আমি ওই অংশটা দেখবো। আর এটা একটু পড়ে দেখো, এখানে 2-3 পেজ আছে, ভেরি সিম্পলিফাইড জিনিস, ও নতুন তেমন কিছু নাই, যদি লাগে আমি পরে দেখবো আর কি। হ্যাঁ, ওকে, শেষ করলাম এখানে। আসসালামু আলাইকুম স্যার।